তরুণদের জুডো কারাতে, তায়কোয়ান্দো এবং অস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দিতে রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশে নতুন এক কর্মসূচি শুরু হচ্ছে। সরকারি ভর্তি বিজ্ঞপ্তিতে একে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে। তবে এই পদক্ষেপ জাতীয় প্রতিরক্ষা জোরদারের লক্ষ্য নিয়ে এমন প্রচারই করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার ভাষায় এর মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যতের জন্য রিজার্ভ ফোর্স তৈরি হবে। ফায়ারিংয়ের, শুটিংয়ের থিওরিটিক্যাল দিকটাও শেখানো হবে এবং একই সাথে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে। আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে, এবং আমাদের সামরিক এবং ভৌগোলিক বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, এ প্রকল্পে গুলির অনুমোদন, বাজেট ও অবকাঠামো সহ নানা জটিলতার কারণে সরাসরি গুলি চালানো শেখানো সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে প্রতি বছর অ্যাটলিস্ট 20,000 যুবকদের যদি এই প্রশিক্ষণটা আরও বড় পরিসরে দেওয়া যায় এবং সিলেবাসটা আরও বৃদ্ধি করা যায়, একদম লাইভ রাউন্ড ফায়ারিং পর্যন্ত শেখানো যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের এটা গণপ্রতিরক্ষার জন্য, জাতীয় প্রতিরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানাচ্ছেন, জাতীয় প্রতিরক্ষার ধারণা থেকেই তারা এই উদ্যোগটি নিয়েছেন। বাংলাদেশের 18 থেকে 35 বছর বয়সীদের জন্য আত্মরক্ষা এবং আগ্নেয়াস্ত্রের মৌলিক প্রশিক্ষণের বিষয়টি নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমি মনে করছি যে আসলে মেয়েদের জন্য এটা খুবই দরকার, কারণ আমরা জানি যে আসলে সাম্প্রতিক সময়ে রেপ বা অন্যান্য বিষয় কতটা বেড়ে গিয়েছে। দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ তরুণ, তারা সবাই চায় যে তার দেশকে রক্ষা করার জন্য, কিন্তু বিষয় হচ্ছে আমরা অস্ত্র ট্রেনিং নেওয়ার মতো ওই যে মানসিক যে আমাদের ম্যাচিউরিটি, ওই অবস্থাতে আমরা নাই। প্রথমত তো এটা এত ক্লিয়ার না, ডিটেলসে না তো, আর এটা মনে হয় যে ওইভাবে যদি মানে ম্যান্ডেটরি যেই মিলিটারি যেইটা দেওয়া হয় আর কি, ট্রেনিংটা, ওইটা করলে আমার মনে হয় বেটার হয়। বিভিন্ন দেশে তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রচলন রয়েছে, যদিও সেটি সংসদে অনুমোদন এবং জাতীয় কৌশল ও নীতির আলোকে হয়। বাংলাদেশের এই প্রকল্পে সেটি অনুপস্থিত। এছাড়া জাতীয় প্রতিরক্ষার ধারণা যুক্ত করায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আছে নিরাপত্তা বিশ্লেষকদের। এ ধরনের কার্যক্রমের সাথে জাতীয় কৌশল, জাতীয় নীতিমালা থাকতে হবে। কোনো একটি মন্ত্রণালয় থেকে একটা ক্ষুদ্র প্রয়াস নিলে কোনো রকমের ভালো কোনো কিছু হবে বলে আমি মনে করি না। কাজেই যেহেতু আমাদের এই ধরনের কোনো জাতীয় কৌশল বা নীতিমালা নাই, এখানে কার জন্য এটা কাজ করবে সেটা স্বচ্ছ নয়। বিশ্লেষকদের মতে সাধারণ নাগরিকদের জন্য আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণের বিষয়টি স্পর্শকাতর। এছাড়া বিশ্বব্যাপী তরুণ ও সিভিলিয়ানদের অস্ত্র গুলি থেকে দূরে রাখার ব্যাপারে সোচ্চার অবস্থানও রয়েছে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি লক্ষ্য করা গেছে। আন্দোলনের সময় লুট হওয়া পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বহু অস্ত্র ও গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রের উপস্থিতিও ধরা পড়ছে। এরকম একটা অবস্থায় অস্ত্রের প্রশিক্ষণ কারা পাবে এবং সেটি কিভাবে তারা কাজে লাগাবে, সেই ঝুঁকিও থাকছে বলছেন নিরাপত্তা বিশ্লেষক আনম মুনিরুজ্জামান। যুবদের এখানে আনা হবে, তাদের কী ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, এটা যদি না করা হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে। যদি ভুল কিছু ব্যক্তি প্রশিক্ষণ পেয়ে যায়, তারা এসে প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি গিয়ে তারা অন্য কাজে ব্যবহার করে, তাহলে দেশের জন্যে ভালো চাইতে খারাপ হয়ে যাবে। বাংলাদেশ থেকে তরুণদের বাইরে বিভিন্ন সশস্ত্র সংগঠনে যুক্ত হওয়ার নজির রয়েছে। নানা বিচার বিশ্লেষণ থেকে এই মুহূর্তে সাধারণ নাগরিকদের অস্ত্রের প্রশিক্ষণের ঝুঁকির কথা বলছেন শিক্ষার্থীরাও। যেহেতু আমি অস্ত্র চালানোর একটা প্রশিক্ষণ আছে আমার, তখন লিগেলের বাইরেও ইললিগেলভাবে একটা মাফিয়া গড়ে উঠবে যে তাদেরকে কীভাবে অস্ত্র সাপ্লাই দেওয়া যায় বা আমি কোথা থেকে ইললিগেলি অস্ত্রটা কিনতে পারবো। তারা এটাকে কিভাবে ব্যবহার করবে বা কী উদ্দেশ্যে ব্যবহার করবে সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়, কারণ তারা তো কোনো আর্মি বা অন্য কোনো প্রতিরক্ষা যে সংস্থাগুলো আছে তাদের মতো তো কোনো চেইন অফ কমান্ডের দ্বারা আবদ্ধ না। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে ভারত বিরোধী অবস্থান জোরালোভাবে সামনে এসেছে। আন্দোলনের নেতাদের বক্তব্যেও গণপ্রতিরক্ষা, ভূরাজনীতি ও নিরাপত্তার বিষয়টি বারবার সামনে এসেছে। এই বাস্তবতার মধ্যে তরুণদের আত্মরক্ষা ও অস্ত্র প্রশিক্ষণের উদ্যোগ একটি রাজনৈতিক জনপ্রিয়তা সৃষ্টির চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। আমাদের এখানে অনেকদিন ধরে বাগাড়ম্বরের রাজনীতি চলছে। কিছুদিন আগে জামাতে ইসলামী বলছিল যে ভারতের সাথে যুদ্ধ লাগলে বা কেউ আক্রমণ করলে আমাদের 50 লাখ লোক দাঁড়ায় যাবে। হ্যাঁ বলছে তো, তারপরে আবার এটা আমরা শুনলাম 8,000 প্রশিক্ষণ দিতে। তো 50 লাখ 8,000 এগুলো পলিটিক্যাল পার্টির লোকেরা এগুলো বলে, মানে এগুলো দিয়ে রাজনীতি করা মানে এক ধরনের জিঙ্গোইজম তৈরি করা, উন্মাদনা তৈরি করা এবং এটা করে হাততালি পাওয়া।
রাজনৈতিক সচেতন অনেকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখেন। উপদেষ্টা বলছেন, বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে কোনো বাহিনী গঠনেরও চেষ্টা হচ্ছে না। আমরা তো রক্ষী বাহিনী করছি না, আমরা স্পষ্টভাবেই, এবং আমি বললাম যে আমরা লাইভ রাউন্ড ফায়ারিংটাও প্রশিক্ষণ দিচ্ছি না, যেটা বিএনসিসিতে মানে দেয়া হয়। তো ইতিমধ্যে তো বিএনসিসিতে লাইভ রাউন্ড ফায়ারিং প্রশিক্ষণ দেয়াই হয়। ইতিমধ্যে আমি নিজে প্রশিক্ষণ নিয়েছি। তো এই যে প্রশিক্ষণ দেয়া হয়, এটা কি এখন পর্যন্ত কোনো অভ্যন্তরীণ মানে সংকট তৈরি করেছে? সিলেকশন প্রসেসটা ফেয়ার এবং সিলেকশন প্রসেসটা একই সাথে যেন কোনো জঙ্গি গোষ্ঠীর লোকজন ট্রেনিং না নিতে পারে, সেটা করার আমরা পরিকল্পনা করছি, এবং সেখানে আমরা স্ক্রুটিনিটা ভালোভাবে করব, এবং আমরা এই ডেটাবেসটা আমাদের কাছে থাকবে যে কারা প্রশিক্ষণ নিচ্ছেন। উপদেষ্টার দাবি, যাচাই বাছাই করে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই বিকেএসপিতে তরুণদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। কোনো ফৌজদারি মামলার আসামি হলেও তিনি সুযোগ পাবেন না। প্রথম পর্যায়ে 114টি ব্যাচে দেশের 8,250 জন তরুণ ও 600 জন তরুণীকে 15 দিনের প্রশিক্ষণ দেয়া হবে।